আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির গুণগত রসায়ন দিয়ে শুরু করব আমাদের কেমিস্ট্রি ফ্রি প্লেলিস্টের ক্লাসগুলো। তো গুণগত রসায়নের যদি আমরা প্রথমে শুরু করি, প্রথমের এই গুণগত রসায়ন চ্যাপ্টারটা মেইনলি দুইটা অংশে ভাগ করা আছে। একটা হচ্ছে অ্যাটমিক মডেল নিয়ে, ঠিক আছে, অ্যাটমিক মডেলে কি থাকে, একটা পরমাণু কিভাবে গঠিত, ঠিক আছে, পরমাণুর মধ্যে প্রোটন কোথায় থাকে, ইলেকট্রন কোথায় থাকে, ইলেকট্রনগুলো কিভাবে থাকে, ইলেকট্রনগুলার যেভাবে থাকে ওইটার উপর ভিত্তি করে আমরা ধর্মগুলা কেমন হয়, ঠিক আছে। তো এইটা একটা অংশ, ঠিক আছে। তার মানে হচ্ছে অ্যাটমিক মডেল দিয়ে আমরা পদার্থের ধর্মগুলা আলোচনা করব, এইটা একটা অংশ। আর একটা অংশ থাকবে হচ্ছে আমাদের মেইনলি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, মানে গুণগত অ্যানালাইসিস আমরা কিভাবে করি সেটা নিয়ে, ঠিক আছে। ক্রোমাটোগ্রাফি, পাতন, এই আমরা হচ্ছে লবণ কিভাবে শনাক্তকরণ করব, মানে কেমিস্ট্রির মধ্যে কোনো একটা কম্পাউন্ড বা যৌগ কি ধরনের হয় এবং কিভাবে আমরা ওইটা শনাক্তকরণ করতে পারি, ওইটা আরেকটা অংশ থাকে, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে আমাদের গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা মেইনলি ব্রডলি দুইটা সেগমেন্টে ভাগ করা। তো আমরা হচ্ছে প্রথমে অ্যাটমিক বা পারমাণবিক মডেল দিয়ে শুরু করব। পারমাণবিক মডেল দিয়ে শুরু করার আগে হচ্ছে আমরা সবসময় তোমাদের বইয়ের মধ্যে রাদারফোর্ড মডেল দিয়ে শুরু হবে। রাদারফোর্ড মডেলের আগেও কি কোনো কি মডেল ছিল নাকি ছিল না, এইটা নিয়ে আজকে আমরা ক্লাসটা করবো আর কি। আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে রাদারফোর্ড মডেলের উপরে, ঠিক আছে। তো আমরা রাদারফোর্ড মডেল শুরু করি। তো রাদারফোর্ড মডেলের আগেও কিছু মডেল ছিল একেবারে সিম্পলিস্টিক আইডিয়া হিসেবে। তুমি একেবারে শুরু করলে গ্রিকদের মডেল থেকে শুরু করতে পারো, একেবারে 2000 বছর আগেও পরমাণুর হালকা আইডিয়া আমরা দেওয়া ছিল। তবে সিরিয়াস মডেল ডাল্টন দিয়ে শুরু হয়, ঠিক আছে। ডাল্টন হচ্ছে সবার প্রথমে একটা পরমাণু কেমন হইতে পারে, এর আচার আচরণ কেমন, এটা নিয়ে আলোচনা করছে, ঠিক আছে। উনি হচ্ছে সবার প্রথমে পরমাণু কথাটা ইউজ করছে এবং পরমাণু কথাটা মানে আমরা মডার্ন সেন্সে যেভাবে ইউজ করতেছি সেভাবে ইউজ করছে। তো উনি বলছে যে পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কণা, এটাকে আর বিভাজিত করা যাবে না, পরমাণু কয়েকটা নির্দিষ্ট অনুপাতে মিলে অণু তৈরি করে, ঠিক আছে। এই কথাগুলা যে একেবারে বেসিক আইডিয়াগুলো, এগুলো দিছে হচ্ছে আমাদের ডাল্টন। ডাল্টন পরমাণু দেখতে কেমন হবে এইটা নিয়েও হালকা একটা সিম্পল একটা আইডিয়া দিছে। এরপরে ডাল্টন যেই সময় এই কথাগুলো বলছে, উনি একটা কথা বলছে, পরমাণুকে আর বিভাজিত করা যাবে না, ঠিক আছে, পরমাণু হচ্ছে অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না, পরমাণু হচ্ছে একেবারে সলিটারি একটা, মানে একেবারে সিম্পল একটা ইউনিট না, পরমাণুর মধ্যেও অনেক কিছু আছে, ঠিক আছে। এইটা এখন আমরা জানি কি, পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরও অনেক কিছু কণা আছে। তো এই কণাগুলোর মধ্যে সবার প্রথমে আবিষ্কার হয় হচ্ছে ইলেকট্রন। কে আবিষ্কার করে? জে থমসন, ঠিক আছে, এই যে থমসন। তো সে যখন দেখছে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, তারপরে হচ্ছে উনি আরেকটা মডেল আমাদের উপরে আমাদেরকে উনি দিয়েছেন আর কি, ঠিক আছে। তো এই দুইটা মডেল হচ্ছে একেবারে প্রাইমারি একটা মডেল, ঠিক আছে। এখন এই দুইটা মডেল কেমন, মানে এই দুইটা মডেলের মধ্যে তাহলে আমাদের লেটেস্ট আছে হচ্ছে থমসনের মডেল। এখন থমসনের মডেলের মধ্যে যে কথাগুলো বলছে ওইটা বাস্তবে ঠিক আছে নাকি, ওইটার জন্য রাদারফোর্ড আলফা কণা টেস্ট বা গোল্ড ফয়েল টেস্ট, ঠিক আছে, এই টেস্টটা এক্সপেরিমেন্টটা করেন, টেস্ট নেয়, আলফা কণা পরীক্ষার এক্সপেরিমেন্টটা করেন। তো এই আলফা কণা পরীক্ষার মধ্যে উনি, মানে এটা খুবই ফেমাস একটা এক্সপেরিমেন্ট, এটার মধ্যে হচ্ছে প্রথম পরমাণু আসলে দেখতে কেমন ওইটা সম্পর্কে একটা ক্লিয়ার না, মনে করো যে প্রিলিমিনারি স্ট্রং আইডিয়া আমরা পাই, ঠিক আছে। পরমাণুর মধ্যে কিভাবে তৈরি হয় না হয় সেইটা আমরা পাই, ওকে। তো এইটা হচ্ছে একটা, মনে করো, রেভলিউশনারি একটা এক্সপেরিমেন্ট। তারপরে উনি ওনার মডেল দাঁড় করাইছে। ওই মডেলের মধ্যে কিছু সাকসেস আছে, কিছু ফেলিওর আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। আজকের পুরো ক্লাসটা হচ্ছে রাদারফোর্ডের আগে কি ছিল, এরপরে হচ্ছে রাদারফোর্ডের পরে কি হয়েছে, ঠিক আছে। তো রাদারফোর্ড মডেলের পূর্বে হচ্ছে কে ছিল? ডাল্টন। তার মানে ডাল্টন হচ্ছে কি সবার প্রথমে অ্যাটমিক থিওরি দিছে আর কি। সে পারমাণবিক পরমাণুর যে গঠন, পরমাণু কি করে সেটা নিয়ে একটা থিওরি দিছে। তো ওইখানের মধ্যে উনি বলছে যে পরমাণু হচ্ছে কি, পরমাণু হচ্ছে একটা ক্ষুদ্র, শক্ত এবং অবিভাজ্য, ঠিক আছে, গোলাকৃতির কণা, ওকে, একেবারে সিম্পল আইডিয়া। সবচেয়ে উনার মডেল হচ্ছে পরমাণু হচ্ছে এই যে একটা গোলক, ঠিক আছে, এটার মধ্যে কিছুই নেই, এটা ভাঙা যাবে না, এটা আকার খুবই ছোট এবং এটা হচ্ছে একেবারে সলিড প্রকৃতির, হ্যাঁ, এটা হচ্ছে একেবারে সলিড, এই একেবারে সিম্পল আইডিয়া, ঠিক আছে।
ওকে, তারপরে হচ্ছে একই পদার্থের সকল পরমাণু দেখতে একই রকম। মানে হচ্ছে মনে করো সোডিয়ামের সবগুলা পরমাণু দেখতে সেম, হাইড্রোজেনের সবগুলা পরমাণু দেখতে সেম, তবে ডিফারেন্ট পদার্থের পরমাণুগুলাও ডিফারেন্ট হয়। তার মানে সোডিয়ামের পরমাণু আর হাইড্রোজেনের পরমাণু আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো এইখানের মধ্যে সাকসেসটা কি? সাকসেসটা হচ্ছে উনি একটা জিনিস ঠিক বলছে যে একই পদার্থের পরমাণুগুলা একই রকম এবং ডিফারেন্ট পদার্থের পরমাণুগুলা ডিফারেন্ট রকম, এটা আজ পর্যন্ত সত্য। ঠিক আছে, এটা উনি ঠিক বলছে। এরপরে হচ্ছে পরমাণুগুলা নির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয়ে অণু তৈরি করে, এই আইডিয়াটা উনি দিছে, এটা হচ্ছে উনার সাকসেস। কিন্তু উনার ফেলিওরটা কি? ফেলিওরটা হচ্ছে পরমাণু যে অবিভাজ্য সেইটা নিয়ে। ঠিক আছে, মানে উনি ধরে নিছে যে এটা হচ্ছে অবিভাজ্য, তার মানে অবিভাজ্য হইলে এটা হচ্ছে একটা সলিড, একটা কণা, শেষ। ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে কি? এর পরবর্তীতে আমরা আবিষ্কার করছি যে না, আসলে পরমাণু অবিভাজ্য নয়। ঠিক আছে, পরমাণুকে ভাঙা যায়, পরমাণু ডিভিজিবল। পরমাণুর মধ্যে সর্বপ্রথম কি আবিষ্কার হয়? সর্বপ্রথম ইলেকট্রনের আবিষ্কার হয়। ঠিক আছে, ইলেকট্রনের আবিষ্কার হয়। আচ্ছা, এই যে মডেলটা ডাল্টনের মডেল, এইটা উনি দিছে হচ্ছে 1808 সালে। 1808 সালে। ঠিক আছে, 19বিংশ শতাব্দীর প্রথম দিকে। এরপরে 1897 সালে জে থমসন ইলেকট্রনের আবিষ্কার করেন। উনি ক্যাথোড রে টিউবের মাধ্যমে ইলেকট্রনের আবিষ্কার করেন। ঠিক আছে, ওকে। এবং উনি ইলেকট্রনের আবিষ্কারের পরে এটাও নিশ্চিত করেন ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা কণা। এখন ডাল্টন কিন্তু বলছে হচ্ছে অবিভাজ্য, এবং এটা ডাল্টন, প্রথমে আমি একটা জিনিস মিস করছি, ডাল্টন বলছে পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, এবং তৎকালীন সময় যে এক্সপেরিমেন্ট বা করা গেছে ওইখান থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ। কিন্তু এখন আমরা আবিষ্কার করলাম হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। পরমাণু যদি নিরপেক্ষ হয় অবশ্যই তাহলে পজিটিভ চার্জ কোথাও আছে, তাই না? ইলেকট্রন যদি নেগেটিভ চার্জের হয় আর পরমাণু যদি পুরাটা নিরপেক্ষ হয়, তার মানে অবশ্যই পজিটিভ চার্জের কিছু আছে। এখন পজিটিভ চার্জগুলা কই? আমরা তো নেগেটিভ চার্জ খুঁজে পেলাম ইলেকট্রনের মধ্যে। ঠিক আছে, ইলেকট্রনের মধ্যে আমরা নেগেটিভ চার্জ খুঁজে পেয়েছি, পজিটিভ চার্জটা কই? ঠিক আছে, এখন এইটার আইডিয়া হচ্ছে উনি দিছে যে আচ্ছা পজিটিভ চার্জ কিভাবে থাকতে পারে? পজিটিভ চার্জটা থাকতে পারে হচ্ছে অনেকটা তোমার অনেক সময় তোমরা বিস্কিট বাদামওয়ালা যে বিস্কিট খাও, তো ওইখানের মধ্যে বিস্কিটের মধ্যে দেখবা যে মাঝে মাঝে বাদাম থাকে। ঠিক আছে, অনেকটা ওই টাইপের করে উনি এইটার ব্যাখ্যাটা দিছে। মানে কি? মানে হচ্ছে হচ্ছে তোমার বিস্কিট। ঠিক আছে, বিস্কিটের মধ্যে এই জায়গাগুলোতে মনে করো বাদাম আছে, মাঝে মাঝে বাদাম আছে। ঠিক আছে, তো উনি বলছে যে এই পুরাটা অংশের মধ্যে হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, এই পজিটিভ চার্জটা এরকম পুরাটা অংশের মধ্যে পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, ওকে, পজিটিভ চার্জ। আর এর মাঝখানে এই যে ইলেকট্রন নেগেটিভ চার্জ অবস্থান করতেছে, মাঝখানে ইলেকট্রনগুলো অবস্থান করতেছে। এই পুরা ঠিক আছে, ময়দাটা অংশ হচ্ছে পজিটিভ চার্জ, আর মাঝে যে বাদামগুলো আছে ওইগুলো হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে একেবারে প্রাথমিক একটা আইডিয়া। মানে এখানের মধ্যে পরবর্তীতে এটা হচ্ছে ভুল প্রমাণিত হবে, তবে উনি কিভাবে আইডিয়াটাতে আসছে এটা বোঝানোর জন্য তোমাদের বললাম আর কি। ঠিক আছে, মানে উনি ইলেকট্রনটা উনার মাথায় আছে, এখন পজিটিভটা কিভাবে আছে? তো ইলেকট্রনগুলো পজিটিভের মধ্যে এভাবে বাদামের মতন ছড়ানো আছে। ঠিক আছে, তো এই মডেলের নাম হচ্ছে বিস্কুট মডেল না, এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বললাম, এটা হচ্ছে প্লাম পুডিং মডেল, এটার নাম হচ্ছে এটা। ঠিক আছে, খাবার দিয়েই উনি ব্যাখ্যাটা করছে। তো এটা পুডিংয়ের মধ্যে প্লাম একটা ফল যেভাবে ছড়ানো থাকে
সেইভাবে হচ্ছে এই মডেলটা থাকে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি আর কি। তো প্লাম পুডিং মডেল অনুসারে পজিটিভ চার্জটা হচ্ছে এভাবে পুরাটা একটা ফিল্ডের মতন থাকবে, এর মাঝে ইলেকট্রনের কণাগুলা থাকবে, ঠিক আছে? ওকে, তো এখন এইটার সাথে আগের যে ডাল্টনের মডেলটা ছিল এটার ডিফারেন্সটা কি? ডাল্টনের মডেলের ছিল হচ্ছে এটা সলিড, ঠিক আছে, এটা হচ্ছে সলিড। এখন এইখানের মধ্যে পুরাটা জিনিসটা এরকম সলিড না, এই পুরা জিনিসের মধ্যে হচ্ছে ভিতরে পজিটিভ চার্জ, পুরাটাতে পজিটিভ চার্জ এবং মাঝে মাঝে তোমার নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন আছে, ঠিক আছে? এবং এই জিনিসটা সলিড না, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মোটামুটি নমনীয় আর কি। ওকে, তো এই আইডিয়াতে গেল। এখন হচ্ছে তার মানে রাদারফোর্ডের আগে যে মডেলটা মানে মোটামুটি প্রতিষ্ঠিত ছিল সেটা হচ্ছে এই প্লাম পুডিং মডেল। এটা উনি আইডিয়া দিছে, এই মডেলটার আইডিয়া দেওয়া হয়েছে 1903 সালের দিকে, 1903 সালের দিকে, ঠিক আছে? সালগুলো বলতেছি জাস্ট বলার জন্য যে কখন কি আইডিয়াটা দেওয়া হয়েছে। মানে 1997 সালে অলরেডি ইলেকট্রনের আবিষ্কার করছে। এটা যখন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে আচ্ছা, ইলেকট্রন যদি থাকে এই 6 বছরে কি হলো 97 থেকে 3, এই ইলেকট্রন যদি থাকে তাহলে পরমাণু তো নিরপেক্ষ যদি হয়, ইলেকট্রনের সাথে পজিটিভ চার্জটা থাকবে, পজিটিভটা কিভাবে থাকবে সেটা হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের একটা আইডিয়া দেওয়া হলো। এখন রাদারফোর্ড হচ্ছে উনি এই থমসন মডেলটা আসলেই এভাবে আছে নাকি ওইটা একটু এক্সপেরিমেন্ট করতে চাইছে, ঠিক আছে? ওইটা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি প্রমাণ করতে চাইছে। তুমি যদি এক্সপেরিমেন্টের মাধ্যমে, এটা তো উনি বলছে যে এইভাবে হইতে পারে, এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি তুমি এটা প্রমাণ করতে না পারো যে আচ্ছা আসলে এইভাবেই আছে, তাহলে হচ্ছে কোনো লাভ নাই। ওকে, তাহলে এক্সপেরিমেন্টে যাইতে হবে। এখন আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট বা এটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ এক্সপেরিমেন্ট, অথবা এটার নাম হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্টের মধ্যে কে করছে? আর্নেস্ট রাদারফোর্ড। কত সালে করছে? 1911 সালে। তার মানে প্রায় 8 বছর পরে, প্লাম পুডিং মডেলের 8 বছর পরে উনি হচ্ছে এই মডেলটা আসলেই বাস্তবে তোমার আছে, বাস্তবের সাথে এর মিল আছে নাকি সেটা উনি প্রমাণ করতে চাইছে। এখন এটার জন্য তখন হচ্ছে রেডিয়েশন অলরেডি আবিষ্কার হয়ে গেছে। মানে তখন অলরেডি মানুষ জানে যে কয়েকটা যৌগ আছে যাদের থেকে কণা রেডিয়েট হয়, যেমন হচ্ছে রেডিয়াম থেকে আলফা কণা তোমার হচ্ছে রেডিয়েট হয়। তো এই যে রেডিয়ামের থেকে কি বের হচ্ছে? আলফা কণা বের হচ্ছে, আলফা পার্টিকেল বের হচ্ছে। এখন আলফা পার্টিকেল বৈশিষ্ট্য কি? আলফা পার্টিকেল হচ্ছে একটা পজিটিভ চার্জের উচ্চ হাই ভেলোসিটির, মানে উচ্চ গতি সম্পন্ন কণা বা রশ্মি, ঠিক আছে? তো এই আলফা রে অথবা আলফা পার্টিকেলটা হচ্ছে কি, প্রথমত এটা পজিটিভ চার্জের এবং এটার উচ্চ গতি সম্পন্ন একটা কণা। হ্যাঁ, এবং আলফা পার্টিকেল যেটা আবিষ্কার হয়েছে আর কি, সেটা ইলেকট্রনের থেকে প্রায় 7000 গুণ বেশি ভারী। ইলেকট্রনের থেকে এটা প্রায় 7000 গুণ বেশি ভারী। ওকে, তো এটা একটু মাথায় রাখবা, আলফা পার্টিকেল ইলেকট্রনের থেকে অনেক গুণ বেশি ভারী। এখন আমরা তখন এই আলফা পার্টিকেল আসলে কি জিনিস তখন এটা আবিষ্কার হয় না, জাস্ট জানে যে এটা একটা পজিটিভ চার্জের উচ্চ গতি সম্পন্ন কণা। এখন আমরা জানি যে আলফা পার্টিকেল অ্যাকচুয়ালি হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি কি? হিলিয়ামের নিউক্লিয়াস। এখন এটা বললে একটু কেমন হয়, কারণ হচ্ছে তখন রাদারফোর্ডও জানতো না যে এটা অ্যাকচুয়ালি হিলিয়াম এর নিউক্লিয়াস, কারণ তখনও উনি অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আবিষ্কার করবে, ঠিক আছে? উনি অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আবিষ্কার করবে। এখন আমরা জানি যে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হিলিয়ামের নিউক্লিয়াস। হিলিয়ামের নিউক্লিয়াসে কি থাকে? 2টা প্রোটন 2টা নিউট্রন থাকবে, ঠিক আছে? তো এই আলফা পার্টিকেলকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি, আলফা পার্টিকেলকে আরেকভাবে লেখা যায় সেটা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। মানে হিলিয়ামের 2টা প্রোটন আর 2টা নিউট্রন, টোটাল ভর সংখ্যা হবে হচ্ছে 4, আর হিলিয়ামের চার্জ হচ্ছে 2+, ঠিক আছে? 2টা ইলেকট্রন ওইটা চলে যাবে। তো আলফা পার্টিকেলকে এইভাবে লেখা হয়। এটা তো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে আলফা পার্টিকেল মানে কি, আলফা পার্টিকেল জিনিসটা কি, ঠিক আছে? কিন্তু
উনি যখন এটা এক্সপেরিমেন্ট করছে তখন হচ্ছে এই যে পজিটিভ চার্জের একটা উচ্চ গতি সম্পন্ন কণা এইটুকুই উনি জানতো, ঠিক আছে। এটার এনার্জি আছে অনেক, এটার অনেক ভেলোসিটি আছে, এটা পজিটিভ চার্জের, এইটা জানতো, কিন্তু এটা যে এক্স্যাক্টলি 2টা প্রোটন এবং 2টা নিউট্রন দিয়ে আবিষ্কার মানে তৈরি, এটা উনি জানতো না, কারণ তখনও প্রোটন আর নিউট্রন আবিষ্কারই হয় না। নিউক্লিয়াস উনি আবিষ্কার করবে, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রোটন, তারপরে নিউট্রনটা আবিষ্কার হবে, ঠিক আছে। ওকে, তো আলফা পার্টিকেল কি জিনিস আমরা বুঝলাম। এটা কোত্থেকে পাওয়া যাবে? এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল থেকে পাওয়া যাবে, রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল থেকে পাওয়া যাবে। তেজস্ক্রিয় মৌল কারা? যেমন রেডিয়াম, ইউরেনিয়াম, ঠিক আছে, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এরপরে এই তেজস্ক্রিয় মৌলগুলা, তেজস্ক্রিয় মৌল থেকে যে আলফা পার্টিকেল বের হবে সেটাকে গোল্ড ফয়েলের মধ্যে ডিরেক্ট করা হবে, ঠিক আছে, গোল্ড ফয়েলের দিকে আলফা পার্টিকেলকে ছুড়া হবে। তো গোল্ড ফয়েল কি? গোল্ড ফয়েলটা হচ্ছে স্বর্ণের একটা খুবই পাতলা একটা পাত, ঠিক আছে। এটার থিকনেস যদি আমরা বলি প্রায় 4 মাইক্রোমিটারের মতন, খুবই পাতলা, 4 মাইক্রোমিটার, খুবই পাতলা একটা গোল্ড ফয়েল বা গোল্ডের একটা পাত নেওয়া হবে। ওকে, তো এই আলফা পার্টিকেলগুলোকে গোল্ড প্লেটেড ডিরেকশনে মানে ছোড়া হবে আর কি, ঠিক আছে। আর এখানের মধ্যে জিঙ্ক সালফাইডের একটা লেয়ার থাকবে চারদিকে একটা জিঙ্ক সালফাইডের লেয়ার থাকবে। ওকে, আমরা মডেলটা দেখব। তো আপাতত দেখো, এটা হচ্ছে আমার গান, ঠিক আছে, গানের থেকে যে বুলেট আর কি, এটা হচ্ছে আমাদের বুলেট, ঠিক আছে। আলফা পার্টিকেলটা হচ্ছে বুলেট, আর গোল্ড ফয়েলটা হচ্ছে আমার টার্গেট, হ্যাঁ। আর জিঙ্ক সালফাইডটা রাখা হয়েছে এই আলফা পার্টিকেল গোল্ড ফয়েলের কি করে ওইটা দেখার জন্য, হ্যাঁ। গোল্ড ফয়েলের সাথে গোল্ড ফয়েলকে সে কি ভেদ করে চলে যাবে, নাকি গোল্ড ফয়েলের সামনে বাড়ি খেয়ে সে পেছনে ফেরত আসবে, কোন দিকে যাবে সেইটা বোঝার জন্য আমার জিঙ্ক সালফাইডের একটা লেয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফসফোরেসেন্ট লেয়ার, এইখানের মধ্যে আলফা পার্টিকেল আপতিত হইলে তোমার হচ্ছে আলো নির্গত হবে আর কি, ঠিক আছে, দৃশ্যমান আলো নির্গত হবে। তো আলফা পার্টিকেলটা গোল্ড ফয়েলের ভেদ করে চলে গেছে নাকি বাড়ি খেয়ে অন্যদিকে গেছে, এটা বোঝার জন্য আমার জিঙ্ক সালফাইডের লেয়ারটা লাগবে। তো উনার প্ল্যান কি? উনার প্ল্যান হচ্ছে এই যে গোল্ডের যে পার্টটা আছে ওইখানের মধ্যে খুবই উচ্চ গতিতে যে নির্গত আলফা কণাগুলা, ওইটাকে আমি বুলেটের মতন ছুড়ব। ছোড়ার পরে এখন আলফা কণাগুলা কি করে সেটা আমি একটু দেখব। এখন এক্সপেকটেশন কি? প্লাম পুডিং মডেল অনুসারে ওনার এক্সপেকটেশন কি ছিল? যদি এই মডেল ঠিক হয়, ঠিক আছে, এই মডেল ঠিক হয়, তাহলে এক্সপেকটেশন কি? আচ্ছা, এখন এখানের মধ্যে কয়েকটা আমি পরমাণুকে একসাথে রাখছি আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডাল্টনের মডেল অনুসারে, আর এটা হচ্ছে প্লাম পুডিং মডেল অনুসারে। ঠিক আছে, তো একটা হচ্ছে ডাল্টনের মডেল আর প্লাম পুডিং মডেল অনুসারে। তো উনার এক্সপেকটেশন কি এই এক্সপেরিমেন্ট করে? উনার মাথার মধ্যে কিন্তু এইটা আছে, উনি কিন্তু আগে থেকে জানতো না যে নিউক্লিয়াস বলে কিছু থাকতে পারে, ওইটা পরে আসবে। যদি প্লাম পুডিং মডেলটা থাকে তাহলে এক্সপেকটেশন হচ্ছে এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন হচ্ছে আলফা কণা যেগুলো যাবে, এটা মনে করো আলফা কণাগুলো হচ্ছে এরকম ভেদ করে সোজা চলে যাবে, আচ্ছা, সোজা চলে যাওয়ার এক্সপেকটেশন কেন? কারণ হচ্ছে প্রথমত আলফা কণা যেগুলো আছে, এই যে আলফা কণাগুলা, এরা হচ্ছে ইলেকট্রনের থেকে 7000 গুণ বেশি ভারী এবং এরা কিন্তু উচ্চ গতি সম্পন্ন। তার মানে ইলেকট্রনের কোনো সাধ্য নাই যে এদেরকে কোনো পথ ডাইভার্ট করার জন্য, ঠিক আছে। ইলেকট্রনগুলো আলফা কণা থেকে খুবই হালকা এবং ইলেকট্রনগুলো আলফা কণা কিছুই করতে পারবে না। তো ইলেকট্রন যদি কিছু না করতে পারে তাহলে পজিটিভ চার্জগুলো কিছু করতে পারবে। এখন দেখো, প্লাম পুডিং মডেল অনুসারে পজিটিভ চার্জগুলো হচ্ছে ডিফিউজড, মানে ছড়ায় ছিটা, এই যে এখানের মধ্যে এই ফিল্ডের মধ্যে এইভাবে ছড়ায় ছিটা আছে আর কি, ঠিক আছে, এভাবে ছড়ায় ছিটা আছে আর কি। ওকে, এই পজিটিভ চার্জগুলা ছড়ায় ছিটে আছে। তো এখানে আলফা কণাটা যেহেতু খুবই উচ্চ গতি সম্পন্ন, এই পজিটিভ চার্জগুলো কি এটাকে আটকাইতে পারবে না।
পজিটিভ চার্জকেও সে ভেদ করে চলে যাবে। ঠিক আছে, যে প্লাম পুডিং মডেল অনুসারে যেহেতু পজিটিভ চার্জগুলো ছড়ায় আছে, এই ছড়ানো পজিটিভ চার্জ উচ্চ গতি সম্পন্ন আলফা কণার বুলেটকে সে আটকাইতে পারবে না। তার মানে এক্সপেকটেশন কি রাদারফোর্ডে, আলফা কণা আসবে, ডিরেক্ট ভেদ করে চলে যাবে, কেউ তাকে আটকাইতে পারবে না। যদি না আটকাইতে পারে তার মানে হচ্ছে মোটামুটি প্লাম পুডিং মডেল ঠিক আছে বলে আমরা আইডিয়া করতে পারি, একেবারে ডিরেক্ট ভেদ করে চলে যাবে। এখানের মধ্যে ইলেকট্রনও তাকে আটকানোর মতন সাধ্য নেই, আর পজিটিভ চার্জগুলো যেহেতু ছড়ায় আছে তারা হচ্ছে কি আলফা কণাকে আটকাইতে পারবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, ডাল্টনের মডেলে কি ডিফারেন্ট কিছু হওয়ার কথা ছিল? হ্যাঁ, ডাল্টনের মডেলে ডিফারেন্ট কিছু হওয়ার কথা ছিল। কারণ কি, ডাল্টনের মডেলে বলছে হচ্ছে যে এই যে আমার পরমাণুগুলো আছে এগুলো হচ্ছে সলিড, তো কোনো জিনিস সলিডে যখন কোনো কিছু আঘাত করবে হয় ওটা ব্যাকে চলে আসবে, না হলে ওটা আটকায় যাবে। ঠিক আছে, এখন এক্সপেকটেশন হচ্ছে এটা হচ্ছে এভাবে আঘাত করবে, আঘাত করার পরে এভাবে সে রিটার্ন করে ফেলবে। ঠিক আছে, তার মানে ডাল্টনের মডেলে এক্সপেকটেশন হচ্ছে যে এখানে আলফা কণাগুলো আঘাত করলে এই পরমাণুগুলা যেহেতু একটা সলিড, এই সলিডে বাড়ি খেয়ে সে দুইটা বল বাড়ি খেলে যেভাবে চলে আসে, পরমাণুগুলোর সাথে বাড়ি খেয়ে সে পেছনের দিকে বিপরীত দিকে চলে আসবে। এটা হচ্ছে ডাল্টনের মডেলের এক্সপেকটেশন। ঠিক আছে, ওকে। তাহলে এখন বাস্তবে কি হলো সেটা একটু দেখি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের সেটআপ। এটা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা তেজস্ক্রিয় মানে রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট এই বক্সের মধ্যে রাখা হয়েছে, রেডিয়াম। এই বক্সের মধ্যে রেডিয়ামকে রাখা হয়েছে এবং রেডিয়ামের থেকে যে আলফা কণাগুলো বের হইতেছে এটা হচ্ছে এই ডিরেকশনে টার্গেট করা হচ্ছে। তাহলে এইখান থেকে কি বের হবে? আলফা কণা। এটা হচ্ছে আমার গান, আর এখান থেকে আলফা কণার বুলেট বের হবে। আর এটা হচ্ছে আমার গোল্ডের প্লেট। ঠিক আছে, গোল্ড ফয়েল, ঠিক আছে, গোল্ড ফয়েল খুবই পাতলা, 4 মাইক্রোমিটারের মতন খুবই পাতলা একটা গোল্ড ফয়েল থাকবে। এখন আর এর চারপাশে এটা কি? এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের লেয়ার, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের লেয়ার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এক্সপেকটেশন হচ্ছে এইখান থেকে এক্সপেকটেশন হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, এক্সপেকটেশন হচ্ছে এখান থেকে আলফা কণা যাবে, আলফা কণা ডিরেক্ট ভেদ করে থমসন পুডিং মডেল অনুসারে ডিরেক্ট ভেদ করে এভাবে সোজা চলে যাবে। এটা হচ্ছে এক্সপেকটেশন। ঠিক আছে, আলফা কণাগুলো এভাবে আসবে ডিরেক্ট গোল্ড কণার ভিতরে কি আছে? ইলেকট্রন আর পজিটিভ চার্জ। এখন ইলেকট্রনগুলো তো খুবই ছোট, ঠিক আছে, ওরা তো আটকাইতে পারবে না, আর পজিটিভ চার্জও খুবই ডিফিউজড, ছড়ায় ছিটায় আছে বলে ধারণা আছে, তার মানে এটা ভেদ করে চলে যাবে। কিন্তু আসলে কি হয়েছে? আসলে যেটা এক্সপেকটেশন ছিল 99% ওইটাই হয়েছে। মানে এখান থেকে যে আলফা কণাগুলো আসছে, ঠিক আছে, এটার 99% হচ্ছে ভেদ করে এভাবে চলে গেছে, 99% ভেদ করে এইখানে আলোকিত করছে, জিঙ্ক সালফাইডের এই লেয়ারকে আলোকিত করছে। 99%, 100% না, কিন্তু 99% আলফা কণা ভেদ করে চলে গেছে। ঠিক আছে, 99% আলফা কণা ভেদ করে চলে গেছে, তাহলে 1% মিলল না। আচ্ছা, এটা কি তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এক্সপেরিমেন্টের ইরর হয়েছে বা সামথিং কিছু? না না, যদি এমন হইতো যে এই 99%-এর মধ্যে 1% খুঁজে পাওয়া যায় না, তাইলে একটা কথা ছিল, 1% অন্য জায়গায় চলে গেছে। 1% গুলা হচ্ছে, দেখো এইখানের মধ্যে 1%-এর কি হয়েছে? 1% হচ্ছে বিভিন্ন ডিরেকশনে স্ক্যাটার্ড হয়ে গেছে, ছড়ায় পড়ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম সোজা চলে গেছে, কিন্তু কয়েকটা ডিরেকশনে এই আমার হচ্ছে আলফা কণাগুলা ছড়ায় পড়ছে, কয়েকটা অ্যাঙ্গেলে ছড়ায় পড়ছে। এভাবে 1% একেবারে এরকম ছড়ায় পড়তেছে। ওকে, তার মানে 1% গুলো আসলে
99% ভেদ করে চলে গেল, কিন্তু 1%-এর তার মানে কি এখানের মধ্যে ছড়ায় পড়তেছে। আরও ইন্টারেস্টিং বিষয় যে খুবই কম পরিমাণে, খুবই কম, ঠিক আছে, খুবই কম পরিমাণে হচ্ছে এভাবে সোজা যাওয়ার পরে খুবই কম পরিমাণে কিছু কণা একেবারে উল্টা দিকে চলে আসছে, উল্টা দিকে চলে আসছে, খুবই কম। হ্যাঁ, এটা খুবই কম পরিমাণে, খুবই কম। 99% তো সোজা চলে গেছে, 1%, আর মনে করো 0.00001%, খুবই কম একটা পার্সেন্টেজ এরকম উল্টা দিকে ব্যাক করছে, একেবারে উল্টা দিকে ব্যাক করছে। তার মানে কিছু হলেও তো ব্যাক করছে। তাইলে কি হলো? তাইলে হচ্ছে আমরা এখানে যে এক্সপেকটেশন রাখছি 99% কেসে এইটা হয়েছে, 1% কেসে এইটা হয়েছে, 1%-এরও না অ্যাকচুয়ালি, কম পার্সেন্ট কেসে এইটা হয়েছে। তার মানে কি এই দুইটার মিক্সচার আছে নাকি? সলিড আর প্লাম পুডিং এই দুইটা তার মানে কি মিক্সচার হইতেছে নাকি? এটা নিয়ে তাহলে একটু চিন্তা করার বিষয়, তাই না? যেহেতু এক্সপেরিমেন্টের মধ্যে হচ্ছে কমপ্লিটলি ভেদ করেও চলে যায় না, আবার সবগুলা স্ক্যাটার্ডও হয়ে যায় না, তাহলে কি হইতেছে? ওকে, তো এইটা নিয়ে হচ্ছে এখন চিন্তার বিষয় চলে আসলো যে প্লাম পুডিং মডেল যেটা বললো সেই অনুসারে তো হইল না, যে তার মানে যেহেতু স্ক্যাটার্ড হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে এইখানের মধ্যে অবশ্যই কোনো সলিড জিনিস আছে, সলিড ভারী জিনিস আছে, যেটা ডাল্টন মডেলে বলছে, ঠিক আছে, সলিড ভারী জিনিস আছে, এবং ওইটা পজিটিভ চার্জের। ওইটা কোন চার্জের? পজিটিভ চার্জের। কারণ পজিটিভ চার্জ হইলে এভাবে বড় বড় অ্যাঙ্গেলে ছড়ায় দিতে পারবে, বড় বড় অ্যাঙ্গেলে ছড়ায় দিতে পারবে, এটা শুধুমাত্র পজিটিভ চার্জ হইলেই পসিবল। আলফা কণা যেহেতু নিজে পজিটিভ, সে আরেকটা পজিটিভ চার্জ দেখলে এত বড় অ্যাঙ্গেলে সে ছড়ায় পড়তে পারবে। যদি নর্মাল সংঘর্ষ হইতো তাহলে এত বড় অ্যাঙ্গেলে ছড়াইতো না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। ম্যাক্সিমাম আলফা কণা ভেদ করে চলে গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে তাহলে সলিড ওই জায়গাটা বাদে বাকি সবগুলা জায়গা হচ্ছে ফাঁকা। সলিড একটা অংশ বাদে বাকি অংশটা কি? ফাঁকা, ঠিক আছে? তো এইভাবে ডিসিশনে আসছেন না, তার মানে এই মডেল অ্যাকচুয়ালি সঠিক না, এই মডেলটা অ্যাকচুয়ালি সঠিক না। তাহলে দেখো তিনটা অবজারভেশন, 99% আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়, এইটা থেকে উনি ডিসিশন কি নিল? ডিসিশন নিছে যে পরমাণুর বিশাল অংশ ফাঁকা। এটা দেখে উনি বুঝতে পারছে যে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, বা ইলেকট্রন আছে ওই জায়গার মধ্যে, কিন্তু ইলেকট্রনগুলো তো আর কিছু করতে পারবে না, তো আলফা কণাগুলো ডিরেক্ট পার করে চলে গেছে। এখন 1% আলফা পার্টিকেলের পথ বেঁকে গেছে, এবং 20,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেল একেবারে উল্টা দিকে চলে আসছে, ঠিক আছে? 20,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেল একেবারে বিপরীত দিকে চলে আসছে, বিপরীত দিকে চলে আসছে, ঠিক আছে, একেবারে যেই বেগে গেছে ওই বেগে চলে আসছে। তো এটা এখানে কি পসিবল? এই 20,000-এর মধ্যে একটা যদি একেবারে অপোজিট ডিরেকশনে চলে আসে, এইটা দিয়ে আমরা যে ধারণাটা পাই সেটা হচ্ছে কেন্দ্রে একটা ভারী ও পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু আছে। কেন্দ্রের মধ্যে একটা ভারী সলিড পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু আছে, যেটার নাম উনি দিছে হচ্ছে নিউক্লিয়াস। তো এখান থেকে নিউক্লিয়াসটা আবিষ্কার হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? 99% ভেদ করে চলে গেছে, 1% হচ্ছে স্ক্যাটার্ড হয়েছে, আর 20,000-এর মধ্যে একটা হচ্ছে বিপরীত দিকে চলে আসছে। এইটা দিয়ে উনি কি ধারণা পাওয়া গেল? সেটা হচ্ছে নিউক্লিয়াসের ধারণা পাওয়া গেছে। আর 1% পার্টিকেলের পথ বেঁকে গেছে, ঠিক আছে? এইটা থেকে বোঝা যায়, আচ্ছা পজিটিভ চার্জটা এইখানে না, এটা দেখে বোঝা যায় যেহেতু স্ক্যাটার্ড হচ্ছে বড় বড় অ্যাঙ্গেলে, ওই ভারী বস্তুটা হচ্ছে কি কেন্দ্রে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু আছে, কেন্দ্রে একটি পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু আছে।
তার মানে পরমাণুর বড় একটা জায়গা ফাঁকা, কেন্দ্রের মধ্যে পজিটিভ চার্জ আছে, এই কারণেই হচ্ছে 1%-এর পথ বেঁকে গেছে আর বিপরীত দিকে চলে আসছে। মানে তুমি হচ্ছে ওইটার পুরো পথটাকে উল্টা করে পাঠায় দিছো। তো ওইটার জন্য খুবই ভারী একটা বস্তু লাগবে, কেন্দ্রে একটা খুবই সলিড এবং ভারী একটা বস্তু আছে। ঠিক আছে, তো এই তিনটা ধারণা নেওয়া হয়েছে। তো এরপরে আমরা আসি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই যে নিউক্লিয়াসটা, হ্যাঁ, এটা কত ছোট, মানে এটা তো আমরা বুঝলাম যে এটা ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, তার মানে খুবই ছোট জায়গায় নিউক্লিয়াসটা আছে। তো কতটুকু ছোট সেটা একটু দেখি। সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল কম্পেয়ার টু অ্যাটম। কতটুকু ছোট হইতে পারে, কোনো একটা কি এস্টিমেশন আছে? হ্যাঁ আছে, এইখানের মধ্যে একটা এস্টিমেট রাদারফোর্ড করছে যে না, নিউক্লিয়াসটা এতটুকু ছোট হইতে পারে। আচ্ছা দেখো কাহিনীটা কি হয়েছে। এটা মনে করো হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে নিউক্লিয়াস। এখন আলফা কণাটা আসতেছে, মানে উল্টা একেবারে ইউ টার্ন নিলে কাহিনীটা কেমন হবে সেটা একটু দেখি। এই নিউক্লিয়াস বরাবর আলফা কণা আসতেছে 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 আসতেছে। আচ্ছা আমি একটু নিচে নেই, এই নিউক্লিয়াসের সামনে পড়ে গেল। ঠিক আছে, নিউক্লিয়াসের সামনে পড়ে গেলে কি হবে দেখো তো, এইখানে আলফা কণার যে গতিশক্তিটা থাকবে আস্তে আস্তে এই পজিটিভ চার্জের কাছে আসার কারণে, আলফা কণা যেহেতু নিজেও পজিটিভ, আলফা কণা হচ্ছে একটা পজিটিভ কণা, সে বড় একটা পজিটিভ কণার দিকে যাচ্ছে, আস্তে আস্তে বিকর্ষণের কারণে তার গতি আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা সময় গিয়ে জিরো হয়ে যাবে। একটা সময় গিয়ে তার বেগ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে এইখানে তার বেগ ছিল ভি, আর এই জায়গায় এসে তার বেগটা কত হয়ে গেল? জিরো হয়ে গেল। এরপরে কমপ্লিট ইউটার্ন নিয়ে, আমি এটা বোঝানোর জন্য একই লাইন বরাবরই ফেরত যাবে, কমপ্লিট ইউটার্ন নিয়ে সেটা ভি বেগ নিয়ে আবার ফেরত চলে আসতেছে, ভি বেগ নিয়েই আবার ফেরত চলে আসতেছে। এটা হচ্ছে কাহিনী। তাহলে এই মোমেন্টে, এই যে এই জায়গাটাতে চিন্তা করো তো, সবচেয়ে কাছে যখন গেছে, ঠিক আছে, সবচেয়ে কাছে কত কাছে যাইতে পারবে? এই যে আলফা কণাটা সে কত কাছে যাইতে পারে? আমাদের যে নিউক্লিয়াসটা আছে একেবারে নিউক্লিয়াসের কত কাছে সে যাইতে পারে? নিউক্লিয়াসের সে কত কাছে যাইতে পারে? সে হচ্ছে একেবারে নিউক্লিয়াসের সবচেয়ে একেবারে রেডিয়াসের কাছে গিয়ে একেবারে ফেরত আসতে পারে। ঠিক আছে, একেবারে রেডিয়াস পর্যন্ত গিয়ে তার বেগ জিরো হবে, তারপরে ফিরে আসতে পারে। এক্সট্রিম কন্ডিশন সে চিন্তা করতেছে। তার মানে এই যে নিউক্লিয়াসের কাছে গেল, এইটুকু পর্যন্ত ম্যাক্সিমাম সে যাইতে পারে। এইখানে গেলে আলফা কণার বেগটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বেগ জিরো হয়ে যাওয়া মানে কি? তার গতিশক্তি নাই। এইখানে আলফা কণার বেগ যা শক্তি যেটা ছিল পুরাটাই গতিশক্তি ছিল। যতই কাছে গেছে ততই তার গতিশক্তি কমতেছিল এবং পোটেনশিয়াল এনার্জি বাড়তেছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অনেকটা হচ্ছে তুমি যখন উপরের দিকে একটা বল ছুঁড়ে মারো তখন কি হয়? তার বলের বেগ আস্তে আস্তে কমতে থাকে, অভিকর্ষজ বলের কারণে বেগ আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 হাইয়েস্ট পয়েন্টে গেলে কি হয়? জিরো হয়ে যায় না? তারপর আবার নিচে নামতে থাকলে আস্তে আস্তে বেগটা বাড়তে থাকে। ঠিক আছে, তো এখানের মধ্যে একই জিনিস হচ্ছে। এই আলফা কণাটার প্রথমে বেগ ছিল ভি বেগে আসতেছে, কিন্তু পজিটিভ বিকর্ষণ করে দেখে তার বেগ আস্তে আস্তে কমতেছে, মানে গতিশক্তি কমতেছে, বিভব শক্তি বাড়তেছে, এবং এই পয়েন্টে গিয়ে তার গতিশক্তি জিরো, বিভব শক্তি হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে উল্টা দিকে ওই বিভব শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে এবং বেগ বাড়তে থাকে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে অনেকটা বল তুমি উপরে ছুড়লে যেভাবে নিচে নামে, অনেকটা ঠিক সেম কাহিনী। ওকে ওকে, তো এইখানের মধ্যে কুলম্বস ল অনুসারে এই যে বলটা কাজ করে সেইটা হচ্ছে কে ইন্টু Q1 Q2 বাই ই স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বস ল। দুইটা চার্জের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল হচ্ছে এইভাবে কাজ করে। এটা হচ্ছে কুলম্বস ল, এটা আমরা পরিচিত আশা করি জানি। ঠিক আছে, তো এইখানে কুলম্বস ল অনুসারে ফোর্সটা হচ্ছে এটা, আর এনার্জি, ঠিক আছে, শক্তিটা হচ্ছে কে ইন্টু Q1 Q2 বাই আর।
এটা হচ্ছে কি পরিমাণ শক্তি জমা হবে, ঠিক আছে। এটা হচ্ছে শক্তির ইকুয়েশন, কুলম্বস ল থেকেই আসছে, ঠিক আছে। বল ইন্টু সরণ গুণ করলে এটার সাথে যদি আর গুণ করে দাও তাহলে এটা চলে আসবে। বল ইন্টু সরণ মানে কি, কৃতকাজ বা শক্তি, ঠিক আছে। তাহলে আমরা এখন এই পয়েন্টে শক্তিটা হিসাব করব, ঠিক আছে। এই পয়েন্টে শক্তিটা হিসাব করব। তাহলে দেখো এইখানের মধ্যে থেকে এই যে আলফা কণাটা যাচ্ছে, আলফা কণার জন্য Q1 কত হবে, আলফা কণার চার্জ কত, এখানে দুইটা প্রোটন আছে, তাহলে 2 ইন্টু ই হবে। দুইটা প্রোটনের চার্জ হচ্ছে +2e, দুইটা প্রোটনের চার্জ হচ্ছে +2e। আর এটা কার নিউক্লিয়াস, গোল্ডেন নিউক্লিয়াস। তাহলে গোল্ডেন নিউক্লিয়াসে কয়টা ইলেকট্রন থাকে, মোটামুটি 79টা, ঠিক আছে। দুইটা ইলেকট্রন থাকে হচ্ছে আলফা কণার নিউক্লিয়াসে, আর গোল্ডেন নিউক্লিয়াসে থাকে হচ্ছে 79, ঠিক আছে। তাহলে তাদের নিউক্লিয়াসের মধ্যে চার্জ হচ্ছে এই দুইটা, তাহলে Q1 আর Q2 পেয়ে গেলাম, ঠিক আছে। আর আরটা কি, এখানের মধ্যে আরটা কি, আর হচ্ছে এই যে এখানের মধ্যে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা, নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তা আর হচ্ছে কি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এটা দ্বারাই হচ্ছে আমরা নিউক্লিয়াসের আকারটা বুঝতে পারি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ দিয়ে কি নিউক্লিয়াসের আকারটা আমরা বুঝতে পারি। আর এইখানের মধ্যে কেটা কি, এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, 9 × 10⁹ কুলম্বস কনস্ট্যান্ট, এটা আমরা জানি। আর এনার্জি, এনার্জিটার মান কত হবে, এনার্জিটার মান কত, এনার্জি এর মান হবে এখানের জন্য এই যে আলফা কণাগুলার এনার্জি হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট। আলফা কণাগুলোর এনার্জির পরিমাণ কত, 5 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এইখানে যদি আমরা এই ফর্মুলাতে মানগুলা বসায় দেই তাহলে হচ্ছে আমরা এই রেডিয়াসের মানটা বের করতে পারি, রেডিয়াসের মানটা বের করতে পারি, ঠিক আছে। আর এর মানটা বের করতে পারি। আর সমান কত আসবে, K ইন্টু Q1 Q2 বাই এনার্জি, ঠিক আছে। তো এইখানের মধ্যে কে এর মান হচ্ছে 9 × 10⁹, Q1 Q2-র মান যদি আমরা বসাই, এখানে দুইটা ইলেকট্রন 2e আর 79টা ইলেকট্রন e, আর 5 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাওয়ার জন্য হচ্ছে 1.6 × 10⁻⁻19 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এখন এই মানটা কত আসে এটা একটু দেখি। এটা হচ্ছে নিউক্লিয়াসের আনুমানিক একটা ব্যাসার্ধ। 9 × 10⁹ ইন্টু এইখানের মধ্যে হচ্ছে 79 ইন্টু 2, 1.6 × 10⁻⁻19 ডিভাইডেড বাই 5 × 10⁶। তাহলে আসে হচ্ছে 4.5 × 10⁻⁻14, 10⁻⁻14, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কি আসতেছে, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ব্যাসার্ধ আসতেছে। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধটা এত কাহিনী করে কেন বের করলাম, নিউক্লিয়াসের ব্যাসার্ধটা বের করছি যে এই যে দেখো নিউক্লিয়াসের আকার এটা হচ্ছে 10⁻⁻14 লেভেলের, আকারটা কত 10⁻⁻14। আর এইখানের মধ্যে এই যে পরমাণুর আকারগুলা হচ্ছে 10⁻⁻10, পরমাণুর পুরাটা পরমাণুর আকার প্রায় কত 10⁻⁻10 ঘরের, ঠিক আছে। পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻10 মিটারের আশেপাশে, আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻14 মিটারের আশেপাশে। তাহলে এখানে যদি আমরা হচ্ছে অ্যাভারেজ একটা হিসাব করি, পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻10 মিটারের আশেপাশে, আর নিউক্লিয়াসের আকার হচ্ছে 10⁻⁻14 মিটারের আশেপাশে। তাহলে পরমাণুর আকার নিউক্লিয়াসের প্রায় 10,000 গুণ। এখান থেকে হিসাব করলে কত আসে, অ্যাভারেজে আমরা জাস্ট একটা এস্টিমেট করতেছি। তাহলে পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায় 10,000 গুণ, 10,000 গুণ। তার মানে নিউক্লিয়াসটা খুবই ছোট, নিউক্লিয়াস কি খুবই ছোট জায়গা নিয়ে পরমাণুর মধ্যে আছে, এবং কতটুকু ছোট সেটারও একটা আইডিয়া হচ্ছে আমরা
বের করে ফেলছে, এবং এটা রাদারফোর্ডে এই একটা গেস করছে, ঠিক আছে, যে ওকে আমার যে এক্সপেরিমেন্টটা হয়েছে ওইটা থেকে আমি বলতে পারি যে না, নিউক্লিয়াসটা একেবারে 10,000 ভাগের 1 ভাগের সমান, খুবই ছোট একটা অংশ জুড়ে নিউক্লিয়াস অবস্থান করতেছে, ঠিক আছে। এবং আরেকটা ডিসিশন দেখো, অল দ্য মাস মানে ভর, মাস মানে ভর অফ দ্য অ্যাটম মানে পরমাণুর সকল ভর নিউক্লিয়াসের মধ্যে আছে। তো প্রথমে উনি বের করলো যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট, কতটুকু ছোট, 10,000 ভাগের 1 ভাগ ছোট, আর সকল মাস নিউক্লিয়াসের মধ্যে আছে। এটা উনি কিভাবে বুঝতে পারছে? এটা হচ্ছে সিম্পল তোমার হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ওইটা দিয়ে হচ্ছে বের করা হয়েছে। তো ওইটা কিভাবে? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি? m1 v1 প্লাস m2 v2 m1 v1 প্রাইম m2 v2 প্রাইম, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো এখানের মধ্যে সংঘর্ষ হচ্ছে কাদের মাঝে? এই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস এবং আলফা কণা। আলফা কণা, ঠিক আছে। আলফা কণার ভর মনে করো হচ্ছে ছোট হাতের এম, আর এই দিকে সে ভি বেগে যাচ্ছে, ওকে। আর নিউক্লিয়াসের ভর হচ্ছে মনে করো বড় হাতের এম, আর তার বেগ কত? ইনিশিয়ালি বেগ হচ্ছে 0, ইনিশিয়ালি বেগ হচ্ছে কি 0। তার মানে এইখানের মধ্যে আলফা কণার জন্য এম ভর হচ্ছে স্মল এম ইন্টু ভি, আর নিউক্লিয়াসের ভরবেগ কত? 0, কারণ হচ্ছে নিউক্লিয়াসের বেগ 0, ইকুয়াল টু তারপরে দেখো এইখানের মধ্যে আলফা কণাটা হচ্ছে 1, এটা সামনাসামনি পড়লে 180-তে ফেরত চলে আসে, ঠিক আছে, 180-তে ফেরত চলে আসে। তাহলে তার ভর থাকে এম, কিন্তু বেগ কত হয়ে যায়? মাইনাস ভি, উল্টা দিকে চলে আসতেছে, তাহলে মাইনাস ভি, তাহলে মাইনাস এম ভি। আর এইখানের মধ্যে দেখো যখন এই উল্টা দিকে চলে আসবে, এটাও কি হালকা মনে করো পেছনের দিকে যাবে, হালকা মনে করো ভি বেগে পেছনের দিকে রিকয়েল হবে, ঠিক আছে, রিকয়েল। বন্দুকের মতন যখন গুলি করা হবে, গুলি করলে কি একটা রিকয়েল হয় না? তো এখানে নিউক্লিয়াসের কি হবে? একটা রিকয়েল হবে। তো নিউক্লিয়াসের ভর হচ্ছে এম, আর রিকয়েলের বেগটা কি? ভি। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আসে 2mv ইকুয়াল টু এম ভি, এটা আসে, ওকে। আচ্ছা, এখন দেখো এইখানের মধ্যে এই বেগটার মান খুবই বড়, এই বেগটার মান কি? খুবই বড়, ওকে, খুবই উচ্চ বেগে যাচ্ছে। এই ভি একেবারে টেন্স টু 0, এই ভি কি একেবারে 0 সমান। গোল্ডের যে নিউক্লিয়াসগুলো আছে এগুলো জায়গাতেই আছে, খুবই কম রিকয়েল হয়েছে, ঠিক আছে। আলফা কণাগুলাকে তারা যখন উল্টা একেবারে পাঠায় দিছে, তখন এই গোল্ডের গুলা খুবই কম রিকয়েল হয়েছে। আচ্ছা, এটা কখন হয়? যখন খুবই একটা ভারী বস্তুর সাথে সংঘর্ষ হয়, তখন ভারী বস্তুটা নিজের জায়গাতেই বসে থেকে হালকাটা বাড়ি খেয়ে চলে যায়। ব্যাপারটা বুঝা গেছে? একটা দেয়ালের সাথে তুমি যখন বল ছুঁড়ে মারো, দেয়াল কিন্তু দেয়ালের জায়গাতেই থাকে, কারণ কি দেয়ালের ভরটা তোমার হচ্ছে কি বলের থেকে অনেক গুণ বেশি, তো দেয়ালের তোমার কিছুই হবে না। তো এইখানের মধ্যে চিন্তা করো যে এই যে আলফা কণাটা, এটা হচ্ছে এরকম একটা দেয়ালে গিয়ে বাড়ি খেয়ে চলে আসছে, তার মানে এই নিউক্লিয়াসটা পুরোটা একটা কি ওয়াল, দেওয়ালের মতন, খুবই ভারী এটা। তার মানে এইখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে আলফা কণার ভর নিউক্লিয়াসের ভরের অনেক গুণ বড়। আলফা কণার তুলনায় নিউক্লিয়াসের ভর অনেক গুণ, এবং এতই অনেক গুণ মানে কি প্রায় 100 গুণ বেশি হওয়া লাগবে, ঠিক আছে, 100 গুণ বেশি হওয়া লাগবে তাকে জায়গা মতন দাঁড়ায় থাকার জন্য। তাহলে চিন্তা করো এইখানের মধ্যে নিউক্লিয়াসে আমরা অলরেডি জানি যে 2টা প্রোটন আছে, তার মানে এইখানের মধ্যে তার থেকে মিনিমাম না মোটামুটি 100 গুণ বেশি প্রোটন থাকা উচিত, পজিটিভ চার্জ থাকা উচিত। তার মানে সবগুলা পজিটিভ চার্জ কোথায় আছে? নিউক্লিয়াসেই আছে। এই সবগুলা পজিটিভ চার্জ কোথায় আছে? নিউক্লিয়াসে আছে, এবং সবগুলা ভরও নিউক্লিয়াসেই আছে, কারণ ইলেকট্রনের ভর তো আলফা কণার তুলনায় কিছুই না। তাহলে পরমাণুর যে সবগুলা ভর এগুলা কোথায় আছে? নিউক্লিয়াসেই আছে।
ইলেকট্রন দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। ইলেকট্রন এক একটা ইলেকট্রন আলফা কণার থেকে 7000 গুণ হালকা, ইলেকট্রন দিয়ে কিছুই হবে না। তার মানে পরমাণুর সবগুলা ভর হচ্ছে কোথায় আছে? নিউক্লিয়াসে আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি উনার অবজারভেশনটা কি, উনি কিভাবে আসছে সেটা একটু বুঝলাম যে ওকে, যেহেতু একেবারে 180-তে পাঠাই দিছে, ওইটা দিয়ে আমরা হচ্ছে নিউক্লিয়াসের একটা ব্যাসার্ধের আইডিয়া পাইলাম। তারপরে হচ্ছে যেহেতু এখানের মধ্যে নিউক্লিয়াসগুলো নিজের জায়গাতেই বসেছিল, ওইটা দিয়ে আমরা কি পাইলাম যে এটার ভর খুবই বেশি এবং মোস্ট প্রবাবলি পরমাণুর সবগুলা ভর এইখানেই আছে। খুব ভালো করে একেবারে ম্যাথমেটিক্যালি উনি এটা হচ্ছে ধারণা করতে পারছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অল পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম ইজ ইন দ্য নিউক্লিয়াস, সবগুলো পজিটিভ চার্জ কোথায় আছে? এখানে আছে। ওকে, উনি শুধু এটা দিয়েই কিন্তু অলরেডি বোঝা যায় যে সবগুলো পজিটিভ চার্জ এখানেই আছে। ওকে, এছাড়াও উনি আরেকটা ফর্মুলা ব্যবহার করছে, সেটা হচ্ছে যে ওই আলফা কণাগুলা যেগুলোর বিচ্ছুরণ হয়েছে, এই যে দেখো এই যে আলফা কণাগুলা যে বিচ্ছুরণ হয়েছে এক একটা অ্যাঙ্গেলে, এই যে মনে করো তার সোজা যাওয়ার কথা ছিল, সে এই থিটা কোণে বেঁকে গেছে, ঠিক আছে। থিটা কোণে বেঁকে এখানে আসছে। এখন এইখানে কি পরিমাণ আলফা কণা আছে ওইটার থেকে আমরা হচ্ছে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ কত সেটা বের করতে পারি। এটা উনিই বের করছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে এরকম আর কি, এটা অতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে এন থিটা, মানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কয়টা আলফা কণা আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতি একক ক্ষেত্রফলে কয়টা আলফা কণা আছে সেইটা হচ্ছে পজিটিভ চার্জের বর্গের সমানুপাতিক, পজিটিভ চার্জের যতটা থাকবে তার বর্গের সমানুপাতিক। আর এখানে হচ্ছে sin টু দি পাওয়ার 4 θ/2, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা একটা সম্পর্ক, ঠিক আছে। এটা হচ্ছে উনি এক্সপেরিমেন্টালি দেখাইতে পারছে, ঠিক আছে। তার মানে পজিটিভ চার্জ যে সবগুলো নিউক্লিয়াসে আছে এইটা থেকে উনি আইডিয়া করতে পারছে, যে এই যে স্ক্যাটারিংটা হইল কত কোণে কয়টা তোমার আলফা কোণা আছে, সেইটা উনি ক্যালকুলেট করে ওইটার সাথে প্রমাণ করে দিছে যে সবগুলো পজিটিভ চার্জ হচ্ছে আমার অ্যাটমের মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি বুঝে গেলাম যে আমার যে নিউক্লিয়াসটা আছে, প্রথমত এটা আকার খুবই ছোট, তারপরে হচ্ছে এটা মধ্যে পরমাণু সবগুলা ভর একসাথে আছে, তার মানে এটা খুবই ভারী, আকারে খুবই ছোট কিন্তু অনেক ভারী, এবং সবগুলা পজিটিভ চার্জ এখানে আছে। এই যে অবজারভেশন থেকে উনি এগুলা আইডিয়া করছে, এগুলা আজ পর্যন্ত সঠিক, ঠিক আছে। এবং মডেলটা তাহলে কেমন দাঁড়ায়, এই যে সেন্টারের মধ্যে তাহলে সবগুলা পজিটিভ চার্জ আছে, এই যে সেন্টার, এই এক একটা সেন্টারের মধ্যে সবগুলা পজিটিভ চার্জ আছে। তার মানে পরমাণুগুলা দেখতে হচ্ছে এরকম না, এরকম ছড়ায় ছিটায় পজিটিভ, তার মাঝখানে ইলেকট্রন বা এরকম সলিড না দেখতে। উনি আইডিয়া কি করছে, মাঝখানে একটা সলিড আছে কিন্তু এইখানের মধ্যে হচ্ছে সবগুলা পজিটিভ চার্জ আছে এবং ইলেকট্রনগুলা এ বাইরে অবস্থান করতেছে, ইলেকট্রনগুলা এই যে এখানে বাইরে ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে। ইলেকট্রনগুলা এই বাইরে ঘোরাঘুরি করতেছে। ওকে, উনার মডেলটা তাইলে এমন দাঁড়াইলো আর কি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, মাঝখানে একটা সলিড ভারী খুবই আকারের খুবই ছোট একটা নিউক্লিয়াস এবং এর চারপাশে ইলেকট্রন আছে। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে রাদারফোর্ডের যত কথা আছে সবগুলো আজ পর্যন্ত সত্য, কারণ হচ্ছে এক্সপেরিমেন্টালি উনি ম্যাথমেটিক্যালি সব কিছু দিয়ে মিলে এটা দেখাইতে পারছে। সমস্যা হচ্ছে এই চারপাশের ইলেকট্রনটা নিয়ে। এখন ইলেকট্রনগুলো তো আছে, ঠিক আছে, এখন ইলেকট্রনগুলো কিভাবে আছে, ঠিক আছে, ইলেকট্রনগুলো আছে ভালো কথা, ইলেকট্রনগুলো কিভাবে আছে এইটা হচ্ছে পরের প্রশ্ন, ঠিক আছে। এখন এইটা নিয়ে উনি চিন্তা ভাবনা করলো যে আচ্ছা আমি তো বুঝলাম যে পজিটিভ চার্জগুলো সবগুলা সেন্টারের মধ্যে একসাথে আছে, ইলেকট্রনগুলা কিভাবে থাকতে পারে, চারপাশে এমনি কি ভাসতেছে নাকি, ওকে আমি এরকম একটা জিনিস জানি যে সৌরজগৎ, ওকে সৌরজগতের মধ্যে সেন্টারের মধ্যে খুবই ভারী একটা নক্ষত্র আছে, সান, সূর্যের চারপাশে কয়েকটা 10টা বা 12টার মতন তোমার হচ্ছে গ্রহ ঘোরাঘুরি করতেছে।
নির্দিষ্ট কক্ষপথে ঘুরে করতেছে। মোস্ট প্রবাবলি ইলেকট্রনগুলো এভাবেই আছে। গ্রহগুলার আর সূর্যগুলার মাঝখানে আছে মহাকর্ষ বল, আর এখানে আছে কুলম্ব ফোর্স, এখানে আছে কি কুলম্ব ফোর্স বা কুলম্বের বল। তার মানে রাদারফোর্ড এইটা নিয়ে হচ্ছে উনার মডেলটা দাঁড়া করাইলো, ঠিক আছে। নিউক্লিয়াসেরটা তো এক্সপেরিমেন্টালি প্রুভড, কিন্তু ইলেকট্রনেরটা উনি সৌরজগতের সাথে তুলনা করে একটা প্রস্তাবনা দিল। তাহলে উনার মডেলটা নিয়ে আমরা একটু দেখি। রাদারফোর্ডের মডেলের প্রথম যে পয়েন্টটা আছে, প্রথম দুইটা পয়েন্ট ঠিক আছে, 3 নাম্বারটা নিয়ে যত সমস্যা আর কি। প্রথম পয়েন্টটা কি, পরমাণুর কেন্দ্রস্থলে কোন চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট, পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, যার নাম উনি কি দিছে, নিউক্লিয়াস, অ্যাটমস নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে। এর আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য, 10,000 ভাগের 1 ভাগ, তার মানে খুবই ছোট, এটা অতি নগণ্য। এবং পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, সবগুলা ধনাত্মক চার্জ এবং ভর ইহাতে কেন্দ্রীভূত, ঠিক আছে। তার মানে নিউক্লিয়াসের মধ্যে পরমাণু সবগুলো পজিটিভ চার্জ এবং ভর কেন্দ্রীভূত অবস্থায় আছে। এই পর্যন্ত ওনার নিউক্লিয়াসের পজিটিভ চার্জের মিস্ট্রিটা সলভড, ঠিক আছে। তো ইলেকট্রনের মিস্ট্রিটা এখনো একটু বাকি আছে। তো নিউক্লিয়াস যদি মাঝখানে থাকে, ইলেকট্রনগুলো কোথায় আছে, চারপাশে আছে, কিভাবে আছে, এখন এইটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে। তো সেকেন্ড কথাটা উনি বলছে, পরমাণু যেহেতু নিরপেক্ষ, বিদ্যুৎ নিরপেক্ষ, পুরাটা নিউট্রাল, নিউক্লিয়াস ধনাত্মক হইলে এর চারপাশে কি আছে, নেগেটিভ চার্জের, ঋণাত্মক চার্জের ইলেকট্রন আছে, কথা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতন ইলেকট্রনগুলো কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান আছে। তো উনার মতে দেখতে হচ্ছে, নিউক্লিয়াসটা দেখতে হচ্ছে এরকম, এইখানের মধ্যে নিউক্লিয়াস, ওকে ঠিক আছে, নিউক্লিয়াস, এর চারপাশে এখন হচ্ছে গ্রহগুলার মতন কক্ষপথে। তাহলে দেখো এখানের মধ্যে গ্রহগুলা কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘোরাঘুরি করে, ঠিক আছে। গ্রহগুলার কক্ষপথ কেমন হয়, উপবৃত্তাকার, ঠিক আছে। এইখানে একটা মনে করো ইলেকট্রন আছে, তারপর আরেকটা উপবৃত্তাকার কক্ষপথ নেই, এইখানে আরেকটা ইলেকট্রন আছে, তারপরে এখানে আরো একটা উপবৃত্তাকার কক্ষপথ নেই, এইখানে আরো একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এই যে এরকম উপবৃত্তাকার কক্ষপথে, যেহেতু গ্রহের কথা উনি বলে ফেলছে, তার মানে কক্ষপথগুলো মোস্ট প্রবাবলি উপবৃত্তাকার। আচ্ছা, উপবৃত্তাকার আমরা ধরে নিচ্ছি গ্রহের মতন হওয়ার কারণে, কিন্তু ওইখানে উপবৃত্তাকার হওয়ার কারণ ছিল, ওইখানে হচ্ছে কয়েকটা ইকুয়েশন দিয়ে আসছে, কিন্তু এখন থেকে সমস্যাটা শুরু হবে আর কি। তো গ্রহের উপবৃত্তাকার হওয়ার কারণ হচ্ছে এটা মহাকর্ষ বলের কারণে, কিন্তু এখানে তো মহাকর্ষ বল না, এখানে হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্ব ফোর্স। ওইটা কি মহাকর্ষের মতন কাজ করবে? মহাকর্ষ যেমন খুবই দুর্বল একটা বল, কিন্তু কুলম্ব ফোর্স কিন্তু কি খুবই শক্তিশালী একটা বল, ঠিক আছে। তো উনার মডেলটা হচ্ছে আলটিমেটলি দেখতে এরকম, ওকে। তো এটা হচ্ছে উনার মডেল। এখন আমরা লিমিটেশনে যাই, উনার সীমাবদ্ধতা কি। আমি আগে থেকে সীমাবদ্ধতার কথা বলে দিছি। তো সীমাবদ্ধতার আগে তোমরা বইয়ের মধ্যে দেখবা যে আমি কিন্তু আজকে থমসন ডাল্টন নিয়ে আলোচনা করছি, বইয়ের মধ্যে শুধু নামটা বলে দিছে, উনারা ওই মডেল সম্পর্কে অত ডিটেলসে আলোচনা করে নাই। কারণ হচ্ছে মানে তখন হচ্ছে আমরা পরমাণুর ভিতরে যাইতে পারিনি, ওই দুইটা মডেল দিয়ে পরমাণুর ভিতরে কি হচ্ছে ওইটা দিয়ে যাইতে পারিনি। ডাল্টন তো বলে দিছে পরমাণুর ভিতরে কিছু নাই, থমসন ইলেকট্রন আবিষ্কার করছে, কিন্তু ইলেকট্রনগুলো কিভাবে আছে পজিটিভের মধ্যে কি ওইটা অত সাজায় বলতে পারে না। তার মানে রাদারফোর্ডটাই সবার প্রথমে হচ্ছে একটা সিরিয়াস একটা মডেল, যে পরমাণুর ভিতরে
একটা জিনিস নিউক্লিয়াস আছে ওইটা সম্পর্কে সবার প্রথমে রাদারফোর্ডই বলছে, এবং রাদারফোর্ডের মডেলের যে নিউক্লিয়াসের কথাবার্তাগুলো ওইটা আজ পর্যন্ত সঠিক। ঠিক আছে, তার মানে আমরা একটা রাইট ডিরেকশনে রাদারফোর্ড মডেল দিয়ে যাওয়া শুরু করছি। ঠিক আছে, কিন্তু উনার সবগুলা কথাবার্তা মধ্যে মানে ঠিক নেই। মেইন সমস্যাগুলো কি, ইলেকট্রনের সাথে যে উনি সোলার মানে সৌরমণ্ডলের যে তুলনাটা দিছে ওইটার মধ্যেই সব লিমিটেশন চলে আসছে। ঠিক আছে, ওকে, তো আমরা ওয়ান বাই ওয়ান তার লিমিটেশনগুলোতে গো থ্রু করবো। মানে সবার প্রথমে সমস্যা, সৌরজগতের গ্রহগুলো হচ্ছে চার্জহীন একটা বস্তু, হ্যাঁ, এবং তাদের মধ্যে মহাকর্ষ বল খুবই দুর্বল একটা বল কাজ করে। এখন পরমাণু খুবই ছোট, খুবই কম স্কেলে, এবং এখানের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করতেছে, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, গ্রহগুলা আর নক্ষত্রগুলা কিন্তু কোনো চার্জ নাই। এটা একটা সমস্যা। এটা সমস্যা হওয়ার কারণে এখন কক্ষপথ নিয়ে একটা সমস্যা চলে আসছে, যে উনি কিন্তু কক্ষপথ নিয়েও বলতে পারেন। গ্রহগুলা কিন্তু যত দূরে যাইতে থাকে তত তাদের উপবৃত্তাকার কক্ষপথ মানে তত মানে হচ্ছে কক্ষপথগুলা গোলাকৃতি থেকে উপবৃত্তাকৃতির বেশি হওয়া শুরু করে। এখন ইলেকট্রনগুলা কিভাবে আসে? ইলেকট্রনগুলা কি এরকম গ্রহের মতন একটা কক্ষপথে একটা ইলেকট্রন আছে, নাকি একটা কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে? এটা ব্যাখ্যা দিতে পারে না। ঠিক আছে, তো এই যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে আসে? একটা না হয় একটা ইলেকট্রন যখন থাকবে তখন ওইটা একটা কক্ষপথে আছে। দুইটা ইলেকট্রন থাকলে কি হবে? ওই দুইটা ইলেকট্রন কি একই কক্ষপথে থাকবে, নাকি দুইটা আলাদা আলাদা কক্ষপথে থাকবে? যদি একই কক্ষপথে থাকে, একই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু এই সবগুলা কোশ্চেনের উত্তর উনি দিতে পারেন। তারপরে যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা নাই। ঠিক আছে, আমরা কি সৌর মণ্ডলের যে ফর্মুলা দিয়ে হচ্ছে তাদের কক্ষপথগুলা বের করছি এবং দেখছি, সেগুলোর মতনই কি হবে নাকি অন্য রকম হবে? কোনো ধারণা কিন্তু নেই। এই কারণে এই যে সৌরজগতের সাথে তুলনা করাটা একটু প্রবলেমেটিক হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হাইড্রোজেনের বর্ণালী সুষ্ঠু ব্যাখ্যা নাই। ঠিক আছে, এটা তো পরে আসবে। এটা বর্ণালীটা হচ্ছে পরে গিয়ে ঠিক করা হবে। উনার এখানে ইলেকট্রনগুলো কিভাবে আছে ওইটাই তো ঠিক মতন নাই, বর্ণালী তো দূরের হিসাব। ঠিক আছে, ইলেকট্রনগুলো কিভাবে বসে আছে ওইটাই আমরা ব্যাখ্যা করতে পারতেছি না। তারপর ইলেকট্রনগুলো কিভাবে বর্ণালী তৈরি করবে সেইটা তো পরের হিসাব। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে তার সীমাবদ্ধতা। আর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে সীমাবদ্ধতা না, মানে এখানে গিয়ে আটকে গেছে যে ম্যাক্সওয়েলের থিওরিতে গিয়ে তার মডেলটা আটকে গেছে। ঠিক আছে, ম্যাক্সওয়েলের থিওরি প্রায় হচ্ছে 50 বছর আগে, মানে 1850-60 ওই দিকে উনি ম্যাক্সওয়েল থিওরাম দিছে। ঠিক আছে, তোমরা হয়তো বা ম্যাক্সওয়েল নিয়ে অতটা পড়াশোনা এখনো করো নাই। তোমরা যদি চিন্তা করো যে সায়েন্টিস্টদের মধ্যে মানে ফিজিক্সের মধ্যে কাদের অবদান সবচেয়ে বেশি, এইখানের মধ্যে তোমার হচ্ছে 1 নম্বরে থাকবে নিউটন, তারপরে তোমরা বলবো আইনস্টাইন, এরপরে কার থাকবে? এরপরে থাকবে হচ্ছে ম্যাক্সওয়েল। ঠিক আছে, ম্যাক্সওয়েল 3 নম্বরে। কারণ হচ্ছে ম্যাক্সওয়েল দিয়ে হচ্ছে আমরা ওয়েভ নিয়ে যত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটার একটা যুগান্তকারী হচ্ছে উনি তত্ত্ব দিয়েছে বা থিওরি দিয়েছে, ম্যাক্সওয়েলস থিওরি। এটা নিয়ে হচ্ছে তোমরা ভার্সিটি লেভেলে গিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে, ফিজিক্স নিয়ে পড়ো বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, যেখানেই যাবা ম্যাক্সওয়েলের থিওরি তোমার লাগবেই। বুঝছো? উনার হচ্ছে এই থিওরিটা দিয়ে উনি হচ্ছে সর্বপ্রথম তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ব্যাখ্যাটা দিছে। ঠিক আছে, উনার থিওরি থেকে। এবং এই উনার থিওরি থেকে বোঝা যায় যে যখন একটা চার্জ, ঠিক আছে, বস্তু চার্জিত অবস্থায় থাকবে, ওই বস্তু যদি ত্বরান্বিত হয়, মানে ত্বরণ হয়, অ্যাক্সিলারেশন হয়, তাহলে সে শক্তি বিকিরণ করবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করা মানে কি? সে শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, তো তার তত্ত্ব থেকে সে ডিরেক্টলি এটা বলে না, তার যে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনগুলো আছে ওই ইকুয়েশনগুলো থেকে পরবর্তীতে তোমার বিজ্ঞানীরা মানে এই থিওরিতে চলে আসছে যে যদি একটা চার্জিত বস্তু ত্বরান্বিত হয়, অ্যাক্সিলারেটেড হয়,
তাহলে তার থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হবে বা শক্তি বিকিরণ করবে। সোজা কথায় অ্যাক্সিলারেটিং চার্জেস মানে যেই সকল চার্জগুলা ত্বরণ হচ্ছে তারা অলওয়েজ শক্তি বিকিরণ করবে। চার্জের ত্বরণ হলে শক্তি বিকিরণ করে। তাহলে এইটা কেন এইখানের মধ্যে ঝামেলা? কারণ হচ্ছে আমরা যদি এখানে রাদারফোর্ড মডেলটা একটু দেখি, এখানের মধ্যে প্রথমে তো হচ্ছে নিউক্লিয়াস। আমরা সিম্পলিসিটির জন্য একটা গোলাকৃতির কক্ষপথ আঁকি, ঠিক আছে, সিম্পলিসিটির জন্য। এইখানের মধ্যে যখন একটা ইলেকট্রন ঘোরাঘুরি করবে নিউক্লিয়াসের চারপাশে, বৃত্তাকার পথে সুষম বেগে ঘুরলেও কেন্দ্রে একটা বল অনুভূত হয়, ঠিক আছে। বৃত্তাকার পথে কখন সে ঘুরবে? যখন কেন্দ্রমুখী তার একটা বল সে অনুভব করবে, ঠিক আছে, কেন্দ্রমুখী একটা বল সে অনুভব করবে, কেন্দ্রের দিকে একটা বল অনুভব করবে, ঠিক আছে, কেন্দ্রমুখী বল এফ। আর নিউটনের সূত্র থেকে আমরা কি জানি? বল অনুভব করা মানে কি? তার ত্বরণ হচ্ছে, ঠিক আছে। তো কেন্দ্রমুখী একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে কেন্দ্র বরাবর, তার কি হচ্ছে? একটা বল অনুভব হচ্ছে। আর বল অনুভব হওয়া মানে কি? তার ত্বরণ হচ্ছে। তাহলে এখন দেখো, সে যেহেতু বলে ফেলছে যে গ্রহের মতন ইলেকট্রনগুলা ঘোরাঘুরি করতেছে, তাহলে ঘোরাঘুরি করতে ওই নিউক্লিয়াসে ডিরেকশনে তার একটা ফোর্স আছে। ওই ফোর্সের কারণে তার কি হবে? অ্যাক্সিলারেশন হবে, ত্বরণ হবে। আর ত্বরণ হওয়া মানে কি? সে শক্তি বিকিরণ করবে। আচ্ছা, শক্তি বিকিরণ করলে সমস্যা কি? শক্তি তো বিকিরণ করতে পারে, এখানে সে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। বিকিরণ করলে কি হবে? সে হচ্ছে যত শক্তি বিকিরণ করবে সে নিউক্লিয়াসের তত কাছে চলে আসবে, তত কি হবে? তার ব্যাসার্ধটা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে এখানে তার ব্যাসার্ধটা কি হবে? এরকম একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে না, কন্টিনিউয়াসলি কমতে 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 একসময় কি হবে? ব্যাসার্ধ 0 হয়ে নিউক্লিয়াসে চলে আসবে। এইটা হচ্ছে কাহিনী। তার মানে অনবরত যদি শক্তি বিকিরণ করে তাহলে তার ব্যাসার্ধ কন্টিনিউয়াসলি কমতে 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 শক্তি বিকিরণ করতে 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 কোথায় চলে আসবে? সে নিউক্লিয়াসে চলে আসবে। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসে চলে আসে তাহলে তার মডেলটা থাকলো না, তাই না? এখন নিউক্লিয়াসে চলে আসলে তো আর এটা হইল না, এটা তো আর ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকে না, ঠিক আছে। তাহলে এই পরমাণু মডেলটা একটা অস্থায়ী একটা মডেল হয়ে গেল, যেটা বাস্তবের সাথে মিলে না, ঠিক আছে। এবং আমরা হচ্ছে ইকুয়েশন দিয়ে এটা দেখাইতে পারি যে কতক্ষণ টিকবে, এটাও আমরা ইকুয়েশন দিয়ে দেখাইতে পারি। এটা যদি আমরা দেখতে চাই, দেখো এখানের মধ্যে একটা ফর্মুলা দেওয়া আছে, লারমার ফর্মুলা। ফর্মুলাটা কি? এইটার মধ্যে সে বলছে এই যে প্রতি সেকেন্ডে, পি মানে কি? ক্ষমতা। প্রতি সেকেন্ডে বিকিরিত শক্তি, এটা হচ্ছে পি। প্রতি সেকেন্ডে বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এই যে এইটা। প্রতি সেকেন্ডে বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে এইটা। তাহলে ইলেকট্রন প্রতি সেকেন্ডে এই পরিমাণ শক্তি বিকিরণ করবে তার যদি ত্বরণ এ হয়। তার কি হয়? ত্বরণটা যদি এ হয়। এটা হচ্ছে লারমারের সূত্র থেকে আমরা পাই। ওকে, এখন প্রতি সেকেন্ডে সে এই পরিমাণ শক্তি বিকিরণ করবে। পি এর মান যদি বের করি, আর আমরা যদি ইলেকট্রনের শক্তি ই জানি, তাহলে কত সেকেন্ড সে থাকবে সেটাও বের করতে পারবো। পি মানে কি? প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করতেছে, ই বাই টি। তার মানে কত সময় সে শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে পৌঁছায় যাবে সেটা হচ্ছে কি? ই বাই পি। এখন এইখানের মধ্যে ই এর মানটা মোটামুটি আমরা একটা গেস করতে পারি, সেটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। হাইড্রোজেনের যে ইলেকট্রনটা থাকবে তার শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইখান থেকে যদি আমরা পি এর মানটা বসায় দিই, ওইখান থেকে কতক্ষণ এই মডেলটা টিকবে, কত সময় টিকবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এর মানটা বের করা লাগবে, তাই না? তাহলে এর মানটা বের করি। তো আমরা একটু মডেলে আরেকটু যাই, সেটা হচ্ছে এ হচ্ছে আমার নিউক্লিয়াস, আর এটার চারপাশে কক্ষপথ হচ্ছে এইটা। এই কক্ষপথে ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন আছে এখানে। ইলেকট্রনের
কি ধরনের বল অনুভব হবে দেখো তো, এই যে কেন্দ্রমুখী বল অনুভব হবে, কেন্দ্রমুখী বল অনুভব হবে। কেন অনুভব হবে? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জের, আর এই কেন্দ্রে কি আছে? পজিটিভ চার্জ। তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বল অনুভব হবে। এফ সমান কত? এফ সমান হচ্ছে, আমরা যদি এখানের মধ্যে হিসাব করি, কে ইন্টু Q1 Q2 বাই ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ r²। ঠিক আছে, এখন এখানে মনে করো একটা ইলেকট্রন আর এখানে একটা প্রোটন আছে, ওইটা যদি বসায় দেই তাহলে হবে, এটা হবে এই ই আর ই বাই r²। ই মানে কি? 1 পজিটিভ চার্জ, তো কে ই স্কোয়ার বাই r²। ঠিক আছে, আর বল সমান কি? F = ma, তাই না? তাহলে এখান থেকে আমরা ত্বরণ পেয়ে যাব, কত হবে? কে ই স্কোয়ার বাই m r²। এইটা হচ্ছে এই যে ইলেকট্রনটা ত্বরণ হচ্ছে সেইটার ফর্মুলা, খুবই ইজি। ঠিক আছে, জাস্ট আমরা কুলম্ব আর নিউটনের সূত্র ইউজ করে এখানে ত্বরণটা বের করে ফেলতে পারবো। তো এইখান থেকে আমরা হচ্ছে যদি এই ত্বরণের মানটা এখানে বসায় দিই তাহলে আমরা পাওয়া যাব হচ্ছে কি, প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ হবে, পাওয়ারটা পেয়ে যাব। ঠিক আছে, পাওয়ারটা তাহলে বের করি। এখানে পাওয়ার সমান হচ্ছে 5.7 ইন্টু 10⁻⁻54 ইন্টু a স্কোয়ার। এ কত? এ হচ্ছে কে ই স্কোয়ার বাই m r² হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমাদের কত আসবে? এইখানের মধ্যে যদি আমরা মানগুলো বসাই আমাদের কত আসবে? এখান থেকে দেখো এই কে এর মান কত? কে এর মান হচ্ছে 9 × 10⁹, এটা কুলম্বস কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে এম কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। ঠিক আছে, তারপরে আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 × 10⁻11, হ্যাঁ ঠিক আছে, এত মিটার, 0.5 অ্যাংস্ট্রমের মতন। ওকে, মানে এগুলো আমি হচ্ছে বলে দিলাম আগে থেকে, এগুলো আগে থেকেই তারা জানতো। তো এই মানগুলা যদি আমরা এখন বসাই কত আসে? কে এর মান 9 × 10⁹ ইন্টু ই এর মান হচ্ছে 1.6 × 10⁻19। ওকে, ই কি? ই হচ্ছে 1.6 × 10⁻19। তারপরে এম কত? 9.11 × 10⁻31। এটা হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কত কুলম্ব, আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, হাইড্রোজেনের ব্যাসার্ধ, হাইড্রোজেনের জন্য আমরা করতেছি এটা। তাহলে এখানে এম ইন্টু আর হচ্ছে কত? 5 × 10⁻11 স্কোয়ার। ঠিক আছে, এত স্কোয়ার ইন্টু 5.7 × 10⁻54। ওকে, তাহলে এইখানে আমাদের কত আসে? এইখানে আসে হচ্ছে আমাদের 5.8 × 10⁻8, 5.8 × 10⁻8। ঠিক আছে, এত ওয়াট আর কি। ওকে, তাহলে এইখানে আমরা মানগুলো বসায় দিই। 13.6 ইলেকট্রন ভোল্টে আছে, তো এটা জুলে নেওয়া লাগবে। জুলে নেওয়ার উপায় হচ্ছে 1.6 × 10⁻19 দ্বারা গুণ করা। এত দ্বারা গুণ করলেই ইলেকট্রন ভোল্ট থেকে জুলে চলে যাবে। আর এইটা আমরা ওয়াটে বসাবো, কত? 5.8 × 10⁻8। এখান থেকে কত আসে একটু দেখি। ওকে, এখানে আসে হচ্ছে 3.8 × 10⁻11 সেকেন্ড। তার মানে রাদারফোর্ড মডেল শুধুমাত্র এত সেকেন্ড টিকবে। আচ্ছা, এই সেকেন্ডটা হচ্ছে তোমার ন্যানো সেকেন্ডের থেকেও ছোট, তার মানে এটা হচ্ছে অলমোস্ট 38 পিকো সেকেন্ড, মাত্র 40 পিকো সেকেন্ডের মতন এটা টিকবে। 40 পিকো সেকেন্ড মানে এটা টিকবেই না। ঠিক আছে,
পরমাণু আসছে ধ্বংস হয়ে যাবে, এরকম একটা থিওরেম চলে আসছে। তার মানে ম্যাক্সওয়েলের থিওরি অনুসারে রাদারফোর্ড মডেল টিকবে হচ্ছে এতক্ষণ, এটা তো আর পসিবল না, তাই না? এত অল্প সময় তো আর এটা পরমাণুর একটা এত অল্প সময় টিকে না, তাহলে অবশ্যই তার মডেলের মধ্যে সমস্যা আছে। তো মেইনলি এই ম্যাক্সওয়েলের তত্ত্বটা যেহেতু মিলানো যায় নাই, সে এই কারণেই রাদারফোর্ড মডেলটা পরবর্তীতে বাতিল করা হয়। ঠিক আছে, বাতিল করা হয় না, বাতিল করতে হয় আর কি। এরপরে আরেকটা নতুন মডেল আসবে, ওইটা ওনার স্টুডেন্টই দিবে, সেটা হচ্ছে বোর মডেল। ঠিক আছে, মানে ওনারা হচ্ছে দেখছে যে আচ্ছা ঠিক আছে এটা তো কাজ করতেছে না, আর কি অ্যাড করা যায়, আর এই যে ম্যাক্সওয়েলের যে তত্ত্ব এটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি। এরপরে কি আসবে, বোরের তত্ত্ব। ঠিক আছে, তো বোরের তত্ত্বটা আমরা পরের ক্লাসে আরও ডিটেলসে দেখব। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা কি কি দেখলাম, ডাল্টনের মডেলের আগে কি কি মডেল, ডাল্টনের না ভুল বলছি, রাদারফোর্ড মডেলের আগে ডাল্টন, থমসন এদের মডেল সম্পর্কে হালকা একটু দেখলাম। তারপরে এদের উপর ভিত্তি করে রাদারফোর্ড যে পরীক্ষাটা করতে চাইছে সেটা হচ্ছে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, সেটার আমরা ডিটেলসে দেখলাম। ওইখান থেকে নিউক্লিয়াসের আবিষ্কারটা কিভাবে হয়েছে সেটা দেখলাম। এরপরে উনি যে মডেলটা দিছে সেটা দেখলাম। ওইখান থেকে ইলেকট্রনের সম্পর্কে উনি যে কথাগুলো বলছে ওইটা কিভাবে ম্যাক্সওয়েলের তত্ত্বটা ডিসপ্রুভ করে সেটা দেখলাম। ঠিক আছে, তো এর পরের ক্লাসে আমাদের কি থাকবে, বোরের মডেল নিয়ে ডিটেলস থাকবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।